যুক্তরাষ্ট্র আর পশ্চিমা হুমকি ধামকির মধ্যেও ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে ইরান। আইএইএ এর গোপন প্রতিবেদন, আলোচনার মাধ্যমে সংকটের সমাধান চায় ব্রিটেন। ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল, নির্মম নির্যাতনের ছাপ। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় বিমান হামলা, হামাসের অবকাঠামোতে আক্রমণের দাবি নেতানিয়াহু বাহিনীর। ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে পেন্টাগনের অনুমোদন, মার্কিন প্রেসিডেন্টের সম্মতি পেলেই পাঠানো হবে কিয়েভে। দোনেৎস্কে হামলা জোরদার রাশিয়ার। ইরানের ইউরেনিয়াম নিয়ে নতুন করে বাড়ছে উত্তেজনা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গোপন প্রতিবেদন বলছে, তেহরান গত কয়েক মাসে ৩২ কেজির বেশি ইউরেনিয়াম উৎপাদন করেছে, যা দিয়ে অন্তত 10টি পরমাণু অস্ত্র তৈরি সম্ভব। পরমাণু কেন্দ্র পরিদর্শনের বিষয়ে দ্রুত সমঝোতায় যেতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসি। ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় মার্কিন বিমান হামলার পর থেকে দেশটিতে মজুদ থাকা ইউরেনিয়ামের বিষয়ে দেখা দেয় ধোঁয়াশা। এবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এর এক গোপন প্রতিবেদন বলছে, ইরান নতুন করে ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন হামলার আগের দিন পর্যন্ত ইরানের কাছে 440.9 কেজির ইউরেনিয়াম ছিল। এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে অন্তত 10টি পরমাণু অস্ত্র বানানো সম্ভব। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মে থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত ইরান নতুন করে 32.3 কেজি ইউরেনিয়াম উৎপাদন করেছে। গত 13 জুনের পর থেকে ইরান তাদের কোনো পরমাণু স্থাপনায় সরাসরি প্রবেশাধিকার দেয়নি আইএইএ কে। 2 মাসেরও বেশি সময় ধরে দেশটির ইউরেনিয়ামের মজুদ সরাসরি যাচাই করা সম্ভব হয়নি জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, এ বিষয়ে দ্রুত সমঝোতার ভিত্তিতে পদক্ষেপ না নিলে জল্পনা কল্পনার জন্ম দেবে। ইরান কখনো মার্কিন বশ্যতা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়াশিংটনের বিরুদ্ধে শত্রুতা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে আবারও হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে তেহরান। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের পর থেকেই মার্কিন চাপের কাছে মাথা নত না করার অঙ্গীকার করে আসছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববারও তেহরানের সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে একই কথা বলেন তিনি। 12 দিনের যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের আনুগত্য ইরান কখনোই মেনে নেবে না। খামেনি দাবি করেন, যুদ্ধের সময় ইসরায়েল যুক্তরাষ্ট্র একসঙ্গে ইরানের ভিত্তি নাড়িয়ে দিতে চেয়েছিল। এমনকি তেহরানের পরবর্তী শাসন ব্যবস্থার জন্য তার একজন শাহ নির্ধারণ করে ফেলেছিল বলেও মন্তব্য করেন খামেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈরিতা অমীমাংসিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চান ইরান যেন তাদের আনুগত্য মেনে চলে, কিন্তু এমন অপমানজনক দাবি ইরানি জাতিকে গভীরভাবে আহত করেছে। যারা এমন ভ্রান্ত আশা পোষণ করে, এদেশের জনগণ সর্বশক্তি দিয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াবে। মঙ্গলবার আবারও হরমুজ প্রণালী ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। খামেনির ঘনিষ্ঠ প্রতিনিধি হোসেন শরিয়াত মাদারি জানান, তেহরান পশ্চিমা জাহাজ চলাচলে বিধিনিষেধ দিলে প্রতি ব্যারেল তেলের দাম $200 ছাড়াবে। এতে যুক্তরাষ্ট্র ইউরোপের উপর অর্থনৈতিক আঘাত আসবে বলে শঙ্কা জানান তিনি। তবে ওয়াশিংটনের দাবি, হরমুজ বন্ধ করা ইরানের জন্যই হবে আত্মঘাতী। ইউক্রেনকে দূরপাল্লার টমাহক মিসাইল দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে পেন্টাগন। মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন পেলেই কিয়েভে পাঠানো হবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। তবে ট্রাম্প এখনো দ্বিধাগ্রস্ত। জেলেনস্কির সঙ্গে মধ্যাহ্নভোজে বলেন, যুক্তরাষ্ট্রকে রক্ষার জন্য যা প্রয়োজন তা অন্যকে দিতে চান না তিনি। এই আলোচনার মধ্যেই দোনেৎস্ক অঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়া। এরই মধ্যে মোতায়েন করা হয়েছে 1,70,000 সেনা। অন্যদিকে গোপন ঘাঁটিতে নতুন প্রজন্মের ড্রোন তৈরি করছে কিয়েভ। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্রুজ মিসাইল চেয়ে আসছে ইউক্রেন। এই ক্ষেপণাস্ত্র প্রায় 1000 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। পেন্টাগনের মূল্যায়ন অনুযায়ী টমাহক মিসাইল সরবরাহে মার্কিন অস্ত্র ভান্ডারে প্রভাব পড়বে না। তাই সরবরাহে হোয়াইট হাউসকে দেয়া হয়েছে সবুজ সংকেত। এখন ডোনাল্ড ট্রাম্পের সম্মতি পেলেই কিয়েভকে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাতে পারবে ওয়াশিংটন। তবে এখনও দ্বিধাগ্রস্ত মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠকে বলেন, যুক্তরাষ্ট্রকে রক্ষা করার জন্য যা দরকার তা অন্যকে দিতে চান না তিনি। এই আলোচনার মধ্যেই দোনেৎস্ক অঞ্চলে আক্রমণ জোরদার করেছে রাশিয়া। জেলেনস্কি জানান, পোক্রোভস্ক শহরে ঢুকে দখলের চেষ্টা চালাচ্ছে রুশ সেনারা। অঞ্চলটিতে এখন রুশ সেনার সংখ্যা 1,70,000-এর বেশি।
এদিকে গোপন ঘাঁটিতে নতুন প্রজন্মের ড্রোন তৈরি করছে ইউক্রেন, যা রাশিয়ায় গভীরে অবস্থিত তেল শোধনাগার ও সামরিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা বলছে, এবছর এখন পর্যন্ত রাশিয়ার ভেতর 160টির বেশি তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে। এতে রাশিয়ায় 20% জ্বালানি ঘাটতি এবং 37% রিফাইনিং সক্ষমতা বন্ধ হয়ে গেছে বলে দাবি কিয়েভের। যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে বাড়ছে সাধারণ মানুষের মৃত্যু। উত্তর ইউক্রেনের ঝিতোমিরে ল্যান্ডমাইন বিস্ফোরণে কয়েকজন হতাহত হয়েছেন। জাতিসংঘ বলছে 2025 সালে এখন পর্যন্ত বেসামরিক হতাহতের সংখ্যা গত বছরের তুলনায় 30% বেশি। শুধু ড্রোন হামলায় 1/3 মৃত্যুর জন্য দায়ী। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আবারও সতর্ক করেছে চীন। মালয়েশিয়ায় আসিয়ান প্রতিরক্ষা সম্মেলনের ফাঁকে মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠকে চীনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তাইপে ইস্যুতে ওয়াশিংটনকে কথা ও কাজে সংযত থাকতে হবে। অন্যদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে সাফ জানিয়েছেন, এক দেশে দুই ব্যবস্থা প্রস্তাব কখনোই মেনে নেওয়া হবে না। তাইওয়ানকে অনেক আগে থেকেই নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে চীন। সামরিক উত্তেজনা লেগেই থাকে উভয় পক্ষের মধ্যে। চীন বিরোধী প্রেসিডেন্ট লাই চিং-তে দায়িত্ব পাওয়ার পর আরও মরিয়া হয়ে উঠেছে বেইজিং। চলমান উত্তেজনার মধ্যে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চীন তাইওয়ানের মধ্যে আগুনে ঘি ঢালছে। এরই জেরে এবার যুক্তরাষ্ট্রকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে চীন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান প্রতিরক্ষা সম্মেলনের পর মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন। বৈঠকে তাইপে ইস্যুতে ওয়াশিংটনকে কথা ও কাজে সংযত হওয়ার আহ্বান জানান ডং জুন। বলেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নে অঙ্গীকারবদ্ধ, তবে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোষ করবে না বেইজিং। অন্যদিকে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র নিজের স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য বজায় রাখবে। তিনি তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরে চীনের কার্যক্রম নিয়ে উদ্বেগও প্রকাশ করেন। এই কূটনৈতিক সফরে চীনা প্রভাব ঠেকিয়ে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করছেন হেগসেথ। এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে সাফ জানিয়েছেন, এক চীন নীতি ও দ্বৈত ব্যবস্থায় রাজি না তাইপে। শুক্রবার দ্বীপটির হুকো সামরিক ঘাঁটিতে প্রথম M1A2T আব্রামস ট্যাঙ্ক ব্যাটালিয়নের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, তাইওয়ানের স্বাধীনতা ও গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে হলে শক্তিই হবে প্রকৃত শান্তির ভিত্তি। লাই চিং-তে আরও বলেন, তাইওয়ানের ভবিষ্যৎ ঠিক করবে তাইওয়ানের জনগণ, বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো ব্যবস্থা নয়। গাজায় 30 ফিলিস্তিনি মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল, তবে বেশিরভাগ মরদেহই রয়েছে নির্মম নির্যাতনের ছাপ। যুদ্ধবিরতির মধ্যেও গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। সন্ত্রাসী অবকাঠামোয় আঘাত হানার দাবি করেছে ইসরায়েলি বাহিনী, যদিও গাজাবাসী বলছেন হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক এলাকা। এর মধ্যে তুরস্কের নেতৃত্বে জরুরি বৈঠকে গাজার স্থিতিশীলতা ও সহায়তার প্রবাহ নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। হামাসের হাতে নিহত 2 ইসরায়েলি বন্দীর মরদেহ ফেরত দেওয়ার একদিন পরই গাজায় 30 ফিলিস্তিনির মরদেহ পাঠিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক মরদেহেই রয়েছে নির্মম নির্যাতনের ছাপ। এই নিয়ে তদন্তের দাবি তুলেছে মানবাধিকার সংস্থাগুলো। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার দক্ষিণাঞ্চল খান ইউনুস ও উত্তর গাজা সিটির বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানায়, সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, বিমান হামলায় বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার বাসিন্দারা বলছেন, যুদ্ধবিরতি ঘোষণা হলেও বাস্তবে তা টিকে নেই। খাদ্য ও আশ্রয়ের অভাবে বহু মানুষ এখনো মানবিক বিপর্যয়ের মুখে। আবার সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ার শঙ্কায় দিন কাটছে অনেকের। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি রক্ষায় কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, স্থানীয় সময় সোমবার ইস্তাম্বুলে জরুরি বৈঠকে গাজার যুদ্ধবিরতি ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। বৈঠকে অংশ নেবেন সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। ফিদান বলেন, গাজায় মানবিক সহায়তা প্রবাহে ইসরায়েলের বাধা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। তুরস্কের লক্ষ্য যুদ্ধবিরতি ধরে রাখা এবং গাজা টাস্কফোর্স গঠন করা। নরকে রূপ নিয়েছে সুদানের আল-ফাশির শহর। আধা সামরিক বাহিনী RSF দখলে নেয়ার পর শহরটিতে নিহত হয়েছেন 2000-এর বেশি মানুষ। যৌন সহিংসতার শিকার হচ্ছেন নারীরা। গৃহযুদ্ধে এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 12 লাখ মানুষ। মানবিক সহায়তা ছাড়া সেখানে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে RSF-কে অর্থ ও অস্ত্র দেওয়ার অভিযোগ তুলেছে পশ্চিমা দেশগুলো।
একসময় প্রাণচঞ্চল শহর সুদানের আল ফাশির এখন মৃত্যুকূপে পরিণত। আধাসামরিক বাহিনী আরএসএফ নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে নির্বিচারে চলছে হত্যাযজ্ঞ। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তথ্য অনুযায়ী বেসামরিক নাগরিকদের হত্যা, নারীদের উপর যৌন সহিংসতা, ঘরবাড়ি ও আশ্রয়কেন্দ্রে আগুন সবই এখন নিত্যদিনের ঘটনা। ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি স্থানীয় হাসপাতাল, স্কুল, এমনকি শরণার্থী ক্যাম্পও। শুধু একটি হাসপাতালেই প্রাণ হারিয়েছেন প্রায় 5 শতাধিক মানুষ। খাদ্য ও ওষুধের অভাবে শহর জুড়ে ছড়িয়ে পড়েছে দুর্ভিক্ষের শঙ্কা। আরএসএফ এর এক কমান্ডার অবশ্যই এসব অভিযোগকে মিডিয়ার অতিরঞ্জন বলে দাবি করেছেন। তার ভাষ্যমতে এটি সরকারের ব্যর্থতা ঢাকতে বানানো গল্প। আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসেবে দারফুর অঞ্চলে এখন পর্যন্ত বাস্তুচ্যুত প্রায় 12 লাখ মানুষ। প্রতিবেশী দেশ চাঁদে আশ্রয় নিয়েছে আরও 2.5 লাখ শরণার্থী। ডক্টরস উইদাউট বর্ডার্স জানাচ্ছে, অপুষ্টি ও পানির অভাবে মারা যাচ্ছে বহু শিশু। জাতিসংঘের খাদ্য সংস্থা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সহায়তা না বাড়ালে এই সংকট রূপ নেবে ভয়াবহ দুর্ভিক্ষে। এই পরিস্থিতিতে পশ্চিমাদের অভিযোগ, আরএসএফকে অস্ত্র ও অর্থ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ বলছে, অভিযোগের সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত আরব আমিরাতের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ রাখা উচিত। তবে সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউএই। শান্তি প্রক্রিয়া নিয়ে হতাশা জানিয়েছে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন। গত মাসে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মিশর ও ইউএই মিলে যে 3 মাসের মানবিক বিরতির প্রস্তাব দিয়েছিল তা বাস্তবায়ন হয়নি। সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান ও আরএসএফ নেতা মোহাম্মদ হামদান দাগালোর ক্ষমতার লড়াই এখন পুরো দেশকে গ্রাস করে ফেলেছে। 2019 সালে প্রেসিডেন্ট ওমর আল বশিরের পতনের পর এক সময়কার সহযোগী এই দুই নেতা পরিণত হয়েছেন রক্তক্ষয়ী শত্রুতে। সেনাবাহিনীতে আরএসএফকে একীভূত করার বিরোধ থেকে গৃহযুদ্ধের সূত্রপাত। জাতিসংঘ মহাসচিব বলেন, সুদান এখন নরকে পরিণত হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই সংঘাত যদি থামানো না যায়, আফ্রিকার সিংহজুড়ে ছড়িয়ে পড়বে নতুন অস্থিতিশীলতার ঢেউ। ভেনেজুয়েলাকে ঘিরে আবারও বেড়েছে সামরিক উত্তেজনা। ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ আর যুদ্ধ বিমানের উপস্থিতি নতুন করে জাগিয়েছে হামলার আশঙ্কা। তবে এখনই কোনো বিমান হামলার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যারিবিয়ান সাগরে টহল দিচ্ছে বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। সঙ্গে রয়েছে একাধিক যুদ্ধজাহাজ। ওয়াশিংটনের দাবি এটি মাদক বিরোধী অভিযানের অংশ। তবে ভেনেজুয়েলা বলছে এসব সামরিক প্রস্তুতি মূলত নিকোলাস মাদুরো সরকারকে উৎখাতের অজুহাত। প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্র তার দেশকে মাদক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে হামলার বৈধতা তৈরির চেষ্টা করছে। যদিও এখনও কোনো বিমান হামলার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে নিকোলাস মাদুরো রাশিয়া, চীন ও ইরানের সহায়তায় প্রতিরক্ষা শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন। জানান, নতুন রাডার সিস্টেম, বিমান মেরামত ও ক্ষেপণাস্ত্র সরবরাহেও চলছে আলোচনা। এদিকে প্রতিবেশী ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সতর্ক অবস্থায় সেনা মোতায়েন জোরদার করেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস গ্রেভলি তাদের উপকূলে মহড়া দিলেও অঞ্চলটিতে সম্ভাব্য উত্তেজনা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলায় হামলা আন্তর্জাতিক আইনে অবৈধ হবে যদি না সরাসরি নিরাপত্তা হুমকির প্রমাণ মেলে। তারা মনে করছেন এটি সরাসরি যুদ্ধ নয়, তবে ওয়াশিংটনের চাপের কূটনৈতিক কৌশল মাত্র।